দিন পালন ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনায় চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। দেশ বিদেশের মুসল্লিদের অংশগ্রহণ। আমল এমন একটু শক্ত হয়, মজবুত হয়, এই জন্য আসা। সবসময় আল্লাহ বিল্লাহ করবো, তসবিহ পড়বো, মহান আল্লাহরে ডাকবো, রসুলকে স্মরণ করবো। প্রত্যেকটি মানুষ দিনওয়ালা বনতে পারে। সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। অঞ্জলি নিবেদন করে বিদ্যা, জ্ঞান ও সৌন্দর্য প্রার্থনা করলেন ভক্তরা। দেবী সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, দেবী সরস্বতী জ্ঞানের দেবী। আমরা চাই আগামীতে সুখী সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রে বসবাস করতে পারে। যশোর আর দিনাজপুরে ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা, ড্রাইভার হেল্পারের মৃত্যু। মাদারীপুর চট্টগ্রামের সড়কে ঝরেছে ৩ জনের প্রাণ। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা জুবায়েরের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। ফজরের নামাজের পর আমবায়নের মধ্য দিয়েই শুরু হয় শুরায়ে নিজামের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা। এতে অংশ নিচ্ছেন সারা দেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। খিত্তায় খিত্তায় ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন তারা। চলছে দিন পালন ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে ব্যস্ত বিদেশ থেকে আসা মেহমানরাও। গতকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়। এই মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। আত্মার পরিশুদ্ধির পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের শান্তি কামনায় ফরিয়াদ জানান কয়েক লাখ মুসল্লি। দ্বিতীয় ধাপের এই ইজতেমা শেষ হবে ৫ ফেব্রুয়ারি। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। আমরা আসলে এটা তাবলিগি জামাতের আল্লাহ তাআলার খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য আমরা আসি। আমাদের যে আমল এমন একটু শক্ত হয়, মজবুত হয়, এই জন্য আসা। ইজতেমাকে উসিলা করে সারা দুনিয়াতে দিন প্রসার লাভ করে এবং প্রতিটা মুসলমান যেন ঈমান ওয়ালা হয়ে যায়, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে। দিনকে হাসিল করার জন্য, দিন শিখার জন্য, দিনের মেহনত শিখার জন্য। নিজে শিখবো, অন্যকে শিখাবো। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের নিজের পকেটের পুজা খরচ করে সময় দিয়ে রাত দিয়ে একটা একমাত্র আসি শুধু আল্লাহকে রাজি করার জন্য। টঙ্গীর তুরাগ তীরে সহকর্মী আশিক মাহমুদ অপেক্ষা করছেন। দেখে আসতে চাই এই মুহূর্তে ইজতেমা ময়দানে কি আনুষ্ঠানিকতা চলছে। আশিক, জোহর নামাজের আগ পর্যন্ত আর কি আনুষ্ঠানিকতা চলবে ইজতেমা ময়দানে? বৃষ্টি, দ্বিতীয় পর্বের যে আজকের বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি ভোরে অর্থাৎ ফজরের নামাজের পরে আমবায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে। তবে তারপরে আমরা যে আনুষ্ঠানিকতা দেখছি যে প্রত্যেকটি খিত্তায় খিত্তায় আলোচনা চলছে, অর্থাৎ প্রতিটি খিত্তায় যারা মুরব্বী আছে সেই মুরব্বীরা আলাদা আলাদাভাবে নিজেদের মধ্যে আলোচনা করছে দিনী দাওয়াত বা কিভাবে আগামী এই যে বিশ্ব ইজতেমার যে কার্যক্রম আগামী ৩ দিন অর্থাৎ আজ, কাল এবং পরশু, এই ৩ দিন কিভাবে এই পুরো বিশ্ব ইজতেমাটা কিভাবে পরিচালিত হবে এবং কিভাবে তারা ইবাদত বন্দিগি করতে পারে, কিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কিভাবে দোয়া করতে পারে, সেই বিষয়গুলো একটি আলাদা আলাদাভাবে প্রতিটি খিত্তায় খিত্তায় আলোচনা চলছে এবং সেখানে মুরব্বীরা আলোচনা করছে। এখন আনুষ্ঠানিকভাবে যে বয়ান অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যে সকল মুরব্বীরা এসেছেন অর্থাৎ বিশ্ব ইজতেমার যারা অনুসারী যারা এসেছেন যারা মুরব্বীরা আসলে অনুসারীদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং দিনী দাওয়াতের যে সকল গুরুত্বপূর্ণ আলোচনা সেগুলো এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে ধারণা করা হচ্ছে দুপুরের পরে হয়তো সেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। এখন প্রতিটি খিত্তায় সকালের খাবার দাবারের আয়োজন দেখেছি আমরা এবং তারপরে প্রতিটি খিত্তায় আলাদা আলাদা করে সবাই গোল হয়ে বসে নিজেদের মধ্যে আলোচনা করছে এবং কেউ নামাজ, কেউ কোরআন তেলাওয়াত করছে এবং পাশাপাশি কেউ জিকিরে মশগুল আছে। কিন্তু একটু জানাতে চাই যে এর আগে অর্থাৎ প্রথম পর্বে কিন্তু ৪১টি জেলা থেকে মুসল্লিরা এসেছিল আর এই দ্বিতীয় পর্বে কিন্তু ২২টি জেলা থেকে মুসল্লিরা আসছে এবং সারা দেশ থেকে তো এসেছে, এর বাইরেও বিদেশ থেকেও কিন্তু যারা এসেছেন, বিদেশি যারা অতিথি রয়েছেন তারাও কিন্তু এই বিশ্ব ইজতেমায় তারাও কিন্তু অংশগ্রহণ করছে, তাদেরও সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি, ধন্যবাদ আশিক, জানাচ্ছিলেন আপনি বিস্তারিত। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের নিজ নিজ এলাকায় নানা ধরনের সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার নির্দেশ দিয়েছে হাইকমান্ড।
বিএনপি মনে করে প্রেক্ষাপট পরিবর্তনের পর পরবর্তী জাতীয় নির্বাচন বেশ চ্যালেঞ্জিং হবে, আর তাই তৃণমূলের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। নির্বাচনের জন্য বারবারই চলতি বছরের আগস্টকে যৌক্তিক সময় ধরে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি। বাকিটা জানাবেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরেই দলের সব কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি। কিন্তু কবে সেই নির্বাচন? দলটি বলছে অতীতে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন করতে পারে। জাতীয় সংসদ নির্বাচন অতি শীঘ্র নির্বাচনটা অনুষ্ঠান করা, যাতে করে জনগণের সরকারের কাছে, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার সসম্মানে বিদায় নিতে পারে। বলছে যে আলাপ আলোচনা করে সংস্কার কমিশন রিপোর্টগুলো ফাইনাল করে তারপরে আপনি ঘোষণা দিবেন, সেটা তো আরো অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমরা তো জানি কত সময় লাগবে, তারাও জানেন, বিশেষজ্ঞজনরাও জানেন। সেই প্রেক্ষিতে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, আমরা তো মনে করি জুলাই আগস্টের মধ্যেই হওয়া যায়। সতর্ক বিএনপি। নানান সমীকরণ আমলে নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের প্রতি বার্তা, আসন্ন নির্বাচন সহজ হবে না দলটির জন্য। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দলের ভাবনা কিংবা ধর্মভিত্তিক দলগুলোর পরিকল্পনাকে আমলে নিচ্ছে বিএনপি। সময় ক্ষেপণের একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, এবং সময় ক্ষেপণের মধ্য দিয়ে কাউকে রাজনৈতিক স্পেস দেয়া হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যাদের সাথে আমাদের নির্বাচন করতে হবে তাদেরকে কখনোই আমরা ছোট করে দেখি না, দেখা উচিত নয়। এবং মানুষের সামনে যদি আমরা খুব বেশি ওভার কনফিডেন্স নিয়ে যাই, সেটাও কিন্তু ভালো মেসেজ নয়। প্রত্যেকটি দল তো চেষ্টা করবে তাদের নিজেদেরকে প্রজেক্ট করার জন্য, এটাই স্বাভাবিক, এবং এটা আমাদের গ্রহণ করা উচিত, এবং আমাদেরকে এটা রেসপেক্ট করা উচিত। এবং নতুন রাজনৈতিক দল যদি কেউ করতে হচ্ছে, তাকেও আমরা গ্রহণ করা উচিত। ভোটের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করলেও বিএনপির লক্ষ্য 2/3 আসন জয়। আওয়ামী লীগ সংবিধানে যে বিষয়গুলো সন্নিবেশিত করেছে, নিজেদের একটা ম্যানিফেস্টো ওখানে বসিয়ে দিয়েছে, এটাকে পরিবর্তন করতে হলে সংসদে 2/3 মেজরিটি লাগবে। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছ ভাবমূর্তির তরুণ এবং ত্যাগী নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঢাক, কাসর, শঙ্খ আর উলুধ্বনিতে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। এবার পঞ্চমী তিথির সময় ছিল রোববার বেলা 12:47 থেকে শুরু, সোমবার সকাল 10:27 পর্যন্ত। আর তাই এবছর 2 দিনে পূজার ক্রিয়া কার্য সম্পন্ন হয়। বিভিন্ন মন্দির, মণ্ডপ, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া মহল্লায় ঘটা করে পূজা করা হয় দেবী সরস্বতীর। দেবীর চরণে অঞ্জলি নিবেদন করে বিদ্যা, জ্ঞান, সৌন্দর্য প্রার্থনা করেন ভক্ত অনুরাগীরা। শ্বেত শুভ্র বসনা এই দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা থাকায় তাকে বীণাপাণিও বলা হয়। এই তিথি শুক্ল পঞ্চমী নামেও পরিচিত। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমি ভালো করে পড়াশোনা করতে পারি। মায়ের কাছে আমি এই প্রার্থনা করি যেন আমি আমার সামনের জীবন খুব ভালোভাবে অতিক্রান্ত করতে পারি। আমরা চাই আগামীতে সুখী সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য, যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রে বসবাস করতে পারে। দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার রাত 1টার দিকে ঘোড়াঘাট রেলখুন্টি এলাকা অতিক্রমের সময় এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের এই রেলখুন্টি পার হওয়ার সময় পাথর বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন। এতে ট্রাকটি সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আরিফ মারা যান, আর চালক মাহবুবকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহত দুজনই পঞ্চগড়ের বাসিন্দা। পুলিশ জানায় রেল ক্রসিংয়ে কোনো সিগন্যাল ফেলা ছিল না, পাশাপাশি ঘন কুয়াশাও এই দুর্ঘটনার কারণ। এখানে সময় মতো রেল ক্রসিংয়ের যে গেট এটা না ফেলার কারণে আপনার একতা এক্সপ্রেসের ট্রেনের ধাক্কা একটা পাথর বোঝাই ট্রাকের ধাক্কা দেয়।
কুয়াশার কারণে ট্রেনটা দেখা গেছে ওই গাড়ির লাইনে যাওয়ার পরে 2-1 মিনিটের মধ্যে যখন কাছাকাছি আসছে এর মধ্যে হর্ন দিয়ে ট্রেন হর্ন দেওয়ার সাথে সাথেই দ্রাম করে গাড়ির এখানে ট্রেন আর গাড়ি লাগে গেল। ঘটনা যখন ঘটে তখন তো আর আমরা ছিলাম না, তো যতদূর শুনছি যে গার্ড যে থাকে উনি ছিলেন না অথবা ওনার গাফলতির কারণে এটা হতে পারে। এদিকে একই রাতে যশোরের নওয়াপাড়াতেও একটি ট্রেনের সাথে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ভৈরব ব্রিজ অতিক্রম করছিল এবং ব্রিজের অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় বিএডিসি সারবোঝাই একটি ট্রাক সজোরে ট্রেনে ধাক্কা দেয়। দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি, ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়। তবে ট্রাক চালক সময় মতো বের হতে পারে, কেউ হতাহত হয়নি। আধ ঘন্টা পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশন মাস্টার জানায় রেল ক্রসিংটি অবৈধ হওয়ায় কোনো গেটম্যান থাকে না সেখানে। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 3 জন প্রাণ হারিয়েছেন। মাদারীপুরের শিবচরেই 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ঢাকাগামী একটি পিকআপ মুন্সিবাজার এলাকায় আসলে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারায়। পরে রাস্তার পাশে পিকআপটি পড়ে যায়। ঘটনাস্থলেই বাচ্চু নামের একজন মারা যায়। মানিক নামের আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় নিহত 2 জন পিকআপের চালক ও হেল্পার। আরেকদিকে চট্টগ্রামে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ডাম্প ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে আর 2 জন আহত হয়েছেন। পুলিশ জানায় মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকে ধাক্কা দেয় মাইক্রোটি। ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামের একজন মারা যান, তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা। আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সারা দেশেই অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা এবং আমাদের সহকর্মী এই মুহূর্তে সুমাইয়া ঐশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন। এই মুহূর্তের আনুষ্ঠানিকতা জানাবেন তিনি। ঐশী, পূজার আনুষ্ঠানিকতা পালনের সময় তো শেষ, এখন আসলে কি আয়োজন চলছে সেটি জানতে চাই। বৃষ্টি, এখন কিন্তু পূজার সমস্ত আনুষ্ঠানিকতা মোটামুটি শেষ। যারা ভক্তরা আছেন তারা এখন প্রসাদ খাচ্ছেন, তারা ঘুরে ঘুরে দেখছেন মণ্ডপগুলো। যেহেতু 70-এর বেশি মণ্ডপ হয়েছে এবার জগন্নাথ হলের এই মাঠে, সুতরাং অনেকগুলো মণ্ডপ বিভিন্ন অনুষদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভিন্ন থিমে তৈরি হয়েছে এক একটি মণ্ডপ, এবং সেই মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখছেন আগত ভক্তরা। সে সঙ্গে অনেক দর্শনার্থী আছেন, অন্য ধর্মাবলম্বীরা আছেন যারা এই আনন্দকে চক্ষে উপভোগ করতে আসছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু শুরু থেকে আমরা দেখেছিলাম খুব সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, এবং কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই জন্য আসলে শুরু থেকে সতর্ক ছিলেন তারা। এবং যারা ভক্ত আছেন তারা বলছেন যে দেবী সরস্বতী তো আসলে জ্ঞানের দেবী, সুতরাং সব ধরনের জ্ঞান এবং বিদ্যা, সে সঙ্গে সুর যাতে দেবী সকলকে ভরে দেন, সকল দর্শনার্থীদের প্রাণ ঢেলে তাদেরকে তাদেরকে জ্ঞান দান করেন, সেই প্রত্যাশা, সেই প্রার্থনা জানিয়েছেন সকল দর্শনার্থীরা। এবং এখন আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, হয়তো প্রসাদ খেয়ে তারা যে যার বাড়ি ফিরবেন। বৃষ্টি, ধন্যবাদ ঐশী, বেশ বিস্তারিত করে আপনি আমাদের জানাচ্ছিলেন। নানা নাটকীয়তার পর অবশেষে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরে গিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। রোববার দিবাগত রাতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর আশ্বাসে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। এর আগে সন্ধ্যা থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিলেও রাত 12টার দিকে ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে বসে পড়েন আহতরা। পুলিশের সাথে ধাক্কাধাক্কি, পরে 2 ধাপের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে দৌড়। জুলাই বিপ্লবে আহতরা যমুনার গেটে পৌঁছলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। মোটা দাগে তাদের দাবি 3টি: সুচিকিৎসা, পুনর্বাসন আর ক্ষতিপূরণ। এসব দাবি আদায়ে তাদের অবস্থান কর্মসূচি। দাবি না মানা পর্যন্ত রাস্তা ছাড়তে অনড় তারা। আমরা আপনাদের পরিষ্কার উদ্দেশ্য জানতে চাই, আমাদের ভাইদের কেন বুয়া বলছেন? যে ভাইটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমআইএস কপি নিয়ে এখানে এসেছে। প্রত্যেকটা ন্যায্য অধিকার, কোন মগের মূল্যের অধিকার আমরা এখানে খাটাইতে আসিনি। আপনারা যারা এখন বর্তমান আছেন, আমরা 22,000 আহতদের উপরে আপনারা বসে আছেন, আমরা আপনাদের কাছে অনুরোধ করব আমাদের পাশে এসে দাঁড়ান।
12:30টার দিকে ঘটনাস্থলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দীর্ঘক্ষণ চলে কথা কাটাকাটি। আহতদের পুনর্বাসন নিশ্চিত ও যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানান হাসনাত। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ হচ্ছে আউটসোর্সিং এর কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে অবজারভেশনে রাখতে হবে। এটা ধরেন না একদিন অফিসে গেলাম যে আমরা 2000 আহত একদম সবাইকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো, এটা সম্ভব না। এটাকে আমাদের রেগুলার বেসিসে রাখবো। অবশেষে রাত 2টার দিকে হাসপাতালে ফিরে যেতে রাজি হন আহতরা। আমরা পূর্ণভাবে আমরা কমপ্লিট না পাই তখন আমরা আবারও রাজপথে আসব। ইভেন আজকে আমরা যাদেরকে হয়রানি করেছি সাধারণ জনগণ, আপনাদের কাছে আবারও আমরা ক্ষমাপ্রার্থী। এর আগে সন্ধ্যা থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আহতরা অবস্থান নিলে সংঘর্ষ হয় নিজেদের মধ্যে। ধাক্কাধাক্কি হাতাহাতিতে আহত হয় বেশ কয়েকজন আন্দোলনকারী। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে পুলিশের উপরে হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে 175 জনের নাম উল্লেখ, 300 জনকে অজ্ঞাত উল্লেখ করে মামলা করেছে। গতকাল সন্ধ্যায় এই হামলায় টুঙ্গিপাড়া থানার 5 পুলিশ সদস্য আহত হওয়ার পর থেকেই পরিস্থিতি থমথমে এবং ঘটনার পর এলাকায় সেনাবাহিনী টহল দিচ্ছে। গতকাল টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণের সময় পুলিশ এক দোকানদারকে আটক করলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পাবনায় গ্রেফতারকৃত এক আওয়ামী লীগ নেতাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রাতে এসআই আজহার সূর্যনগর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 16 জনকে আটক করেছে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং ওহাবের সমর্থকরা গতকালকের ঘটনায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। তখন 5 পুলিশ সদস্য আহত হয় এবং আব্দুল ওহাব সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র ছিলেন। মৃত্যুর পর প্রায় 5 মাস পরে পুনরায় দাফন করা হচ্ছে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহকে। ফেব্রুয়ারির 23 তারিখ শুক্রবার তাকে যথাযোগ্য মর্যাদায় বিদায় জানাবে সশস্ত্র গোষ্ঠীটি। পূর্ণাঙ্গ ধর্মীয় রীতি মেনেই দাফন করা হবে। এক ভিডিও বার্তায় তথ্য জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। লেবাননের দক্ষিণ বৈরুতে গেল বছরের 27 সেপ্টেম্বর ইসরায়েলি বোমা হামলায় হাসান নাসরাল্লাহ প্রাণ হারান এবং তার মৃত্যুর খবর দেরি করে প্রকাশ করা হয়। নিরাপত্তা জড়িত কারণে তখন হিজবুল্লাহ প্রধানকে তাড়াহুড়ো করেই দাফন করা হয়। এই ছিল যমুনা নিউজে।